আই থিঙ্ক আমার ভয়েস ক্লিয়ার আসছে এবং আশা করি আমাকে এখন দেখাও যাচ্ছে। তো আজকে আমাদের ভিডিও সেকেন্ড পার্ট। এই সেকেন্ড পার্টে আলোচনা করব তড়িৎ বিশ্লেষণের বৈশিষ্ট্য এবং আরও কিছু উপাদান, আরও কিছু জিনিসপত্র নিয়ে। ঠিক আছে, ফার্স্ট ক্লাসে আমরা তড়িৎ বিশ্লেষণের ভূমিকা বা NaCl নিয়ে বিস্তারিত জেনেছিলাম। কেন গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে, কেন জলীয় দ্রবকে বিয়োজিত হয়ে তড়িৎ পরিবহন করে, এসব নিয়ে জেনেছিলাম। এবং মৃদু তড়িৎ বিশ্লেষ্য কি এবং কি কাজ করে, তীব্র তড়িৎ বিশ্লেষ্য কি, তারা কি কাজ করে, তাদেরকে কেন তীব্র বলা হয়, তাদেরকে কেন মৃদু বলা হয়। এই সব নিয়ে আমরা প্রথম পার্টে আলোচনা করেছিলাম। যদি না দেখে থাকো আগে প্রথম পার্টটা দেখে এসো। তারপর এখানে আজকে আমরা আলোচনা করবো তড়িৎ বিশ্লেষণের বৈশিষ্ট্য নিয়ে। প্রত্যেকের কিছু কিছু বৈশিষ্ট্য থাকে, যেমন মানুষ আমাদের বৈশিষ্ট্য আছে, কি অনেক অনেক কিছু আছে। এবং আশেপাশে দেখতে পাচ্ছ বস্তু আছে, তার বৈশিষ্ট্য আছে। আমরা আশেপাশে এই বোর্ড দেখতে পাচ্ছি, বোর্ড একটা পদার্থ, এর বৈশিষ্ট্য আছে, দাঁড়িয়ে আছে চুপচাপ। তো এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এর একটা বৈশিষ্ট্য আছে, একটা নয়, বেশ অনেক অনেক পরিমাণে বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা আজ আলোচনা করব। দেখো, 1 নম্বর বৈশিষ্ট্য কি বলছে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ জলীয় দ্রবণে বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে। এরা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি, জলীয় দ্রবণে বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে। এদেরকে যদি কঠিন রেখে দাও, কঠিন অবস্থায় আছে ধরো, যদি কঠিন অবস্থা থাকে তো এরা তড়িৎ পরিবহন কোনো মাত্রাতে করবে না। কিন্তু এদেরকে যদি আমরা জলীয় দ্রবণে বা জলে যদি আমরা ডুবিয়ে দিই বা অতিরিক্ত তাপ দিয়ে আমরা যদি এদেরকে গলিয়ে দিই, সেই গলিয়ে দেওয়ার ফলে যখন গলিয়ে দেব তারপরে তড়িৎ পরিবহন করবে। কিন্তু গলানোর আগে বা কঠিন অবস্থায় এরা কোনো রকম তড়িৎ পরিবহন করবে না। ঠিক আছে, আমি একটা উদাহরণ নিয়ে বলছি যে NaCl সম্পর্কে বিস্তারিত আলোচনা আগের ভিডিওতে আছে, দেখে নিতে পারো। NaCl, ওকে। তো NaCl কে যদি আমরা জলীয় দ্রবণে, আচ্ছা, কঠিন NaCl কোনো রকম তড়িৎ পরিবহন করে না। কঠিন NaCl কোনো রকম তড়িৎ পরিবহন করে না। কিন্তু NaCl কে যদি আমরা জলীয় দ্রবণে বিয়োজিত করি, মানে জলীয় দ্রবণে বিয়োজিত করি তখন কি হবে, NaCl ছিল, NaCl প্লাস আমি H2 মেশালাম, আমার তৈরি হলো Na প্লাস প্লাস Cl মাইনাস। তো জিনিসটা তৈরি হলো। এবার কি করে তৈরি হলো দেখো তো, Na আর NaCl ছিল, একে যখন আমরা জলে ডোবালাম, এই NaCl এর যে মধ্যবর্তী বন্ধন আলগা হয়ে গেল। মধ্যবর্তী বন্ধন যে আলগা হয়ে গেল, তাদের মধ্যে কি বলবো, তারা একে অপরের থেকে দূরে সরে গেল বা একে অপরের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেল, বন্ডটা ব্রেক করে গেল যেই আমরা জলে ডোবালাম, বা বন্ডটা আস্তে আস্তে নমনীত হলো বা আলগা হয়ে গেল। আলগা হওয়ার পর এদিকে চলে এলো, এদিকে চলে এলো, যাই বলতে পারো, এদিকে এসে Na প্লাস আর Cl মাইনাসে কনভার্ট হয়ে গেল। মাইনাসে কনভার্ট হয়ে যাওয়ার পর এরা মুক্ত অবস্থায় পরিণত হলো। কি অবস্থা? মুক্ত অবস্থা। আর এও মুক্ত অবস্থা। আশা করি মাইনাস আয়নটাকে কি বলে তোমরা জানো, বা না জানলে আমি বলে দিচ্ছি। মাইনাসকে বলে অ্যানায়ন এবং প্লাসকে বলে ক্যাটায়ন। একটা বেদ বাক্য মনে রেখে দেবে, ক্যাটায়ন যায় ক্যাথোডে এবং অ্যানায়ন যায় অ্যানোডে।
এই জিনিসটা কি খুব ডিটেলসে আলোচনা করব, হয়তো এই ভিডিওতে হতেও পারে, নাও হতে পারে, পরবর্তী ভিডিওয়ে আসতে পারে, এই জিনিসটা আলোচনা হবে। কিন্তু এই জিনিসগুলোকে মনে রেখে দেবে। ক্যাটায়ন ক্যাথোডে যায়, অ্যানায়ন যায় অ্যানোডে, কয়ের সঙ্গে ক মিল করবে এবং কয়ের সঙ্গে অমিল করবে। তো হলো, তো এরা জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে মুক্ত অবস্থায় পরিণত হলো। আবার আসি NaCl কে উচ্চ পরিমাণ তাপ যদি আমি দিই, প্রচুর পরিমাণ তাপ দিচ্ছি, প্রচুর পরিমাণ তাপ দিয়ে NaCl এর মধ্যে যে বন্ধন ছিল সেই বন্ধনকে আমরা ব্রেক করলাম, কারণ NaCl এর গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক খুব উচ্চ পরিমাণ স্ফুটনাঙ্কে এরা স্ফুটতে শুরু করে বা গলতে শুরু করে। তো এদেরকে প্রচুর পরিমাণ তাপ দিয়ে আমরা ভেঙে Na প্লাস আর Cl মাইনাসে পরিণত করছি। Cl মাইনাসে পরিণত করছি, এর ফলে এরা মুক্ত অবস্থায় পরিণত হচ্ছে। যেই আমরা গলিত অবস্থায় নিয়ে যাচ্ছি বা জলীয় দ্রবণে বিয়োজিত করছি, বিয়োজিত করার পর কি হচ্ছে, এরা মুক্ত অবস্থায় পরিণত হচ্ছে। এ হচ্ছে মুক্ত ক্যাটায়ন, এ হচ্ছে মুক্ত অ্যানায়ন, এ হচ্ছে মুক্ত ক্যাটায়ন, এতে পরিণত হচ্ছে। পরিণত হওয়ার পর তারা তড়িৎ পরিবহন করছে। তো এরা তড়িৎ পরিবহন করে কিসের মাধ্যমে? খুব একটা শর্ট কোশ্চেন আছে। ক্যাটায়ন এবং অ্যানায়নের মাধ্যমে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তড়িৎ পরিবহন করে। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, হ্যাঁ এটা, তো জেনে রেখে দাও। এই হলো প্রথম বৈশিষ্ট্য। এবার আসি দ্বিতীয় বৈশিষ্ট্যে। দ্বিতীয় বৈশিষ্ট্য আছে, দ্বিতীয় বৈশিষ্ট্য কি বলছে? দ্রবণের চার্জ বা আধান অলওয়েজ নিস্তড়িত থাকবে, মানে দ্রবণে +1 -1 থাকবে, এরা কেটে গিয়ে নিস্তড়িত অবস্থায় থাকবে। তো একটা উদাহরণ নিয়ে বোঝা যাক। MgCl2, MgCl2, তাহলে একে যদি আমি ভাঙি, Mg+2 আর 2Cl-, একে যদি ভাঙি এটা কনভার্ট হবে। এখানের মধ্যে ধনাত্মক আধান বা এটা হচ্ছে ক্যাটায়ন এবং এটা হচ্ছে ঋণাত্মক আধান, এটা কি অ্যানায়ন। একে ভেঙে আমি একটা ক্যাটায়ন পেয়েছি এবং একে ভেঙে আমি একটা অ্যানায়ন পেয়েছি। তো এই চার্জ আমরা দেখি, তো Mg+2 এর ধনাত্মক আধান, তো আধান কত হবে? ধনাত্মক আধান কি হবে? +2। দেখো এর মধ্যে দুখানা প্রোটন বেশি আছে, মানে কি দুখানা ইলেকট্রন কম আছে। দুখানা যেহেতু ইলেকট্রন কম আছে, ইলেকট্রন কম থাকার কারণেই এরা ধনাত্মক আধানে আহিত হয়েছে। তো দেখতে পাচ্ছ +2 অবস্থায় এরা আছে। তো এর মধ্যে ধনাত্মক চার্জ দুইখানা আছে। এবং অ্যানায়ন দেখি এবার, অ্যানায়ন 2Cl- পেয়েছি, 2Cl-। তো 2Cl কে ভাঙি, Cl-, তো এইখানে একখানা মাইনাস আছে, এইখানে একখানা মাইনাস আছে, তো দুখানা মাইনাস নিয়ে দুটো মাইনাস হচ্ছে। তো এর হচ্ছে মাইনাস চার্জ দুখানা। 2Cl কে যদি আমরা ভাঙি, Cl-, তো এই একটা মাইনাস, এই একটা মাইনাস, মাইনাসে মাইনাসে দুখানা হচ্ছে, -1 আর -1। তো এর অ্যানায়ন বা এই ঋণাত্মক চার্জ হচ্ছে 2। তো দেখতে পাচ্ছ এখানে প্লাস চার্জ, এখানে হচ্ছে মাইনাস চার্জ। অ্যানায়ন মানে মাইনাস চার্জ, আর ধনাত্মক হচ্ছে প্লাস চার্জ বা ক্যাটায়ন। তো এখানে যদি +2 আর হচ্ছে -2 করি, তো এখানে কেটে গিয়ে 0 অবস্থা চলে আসবে। তো 2 নম্বর বৈশিষ্ট্য এটাই বলছে যে দ্রবণে বা তড়িৎ বিশ্লেষণ যখন হবে, সেই দ্রবণের মধ্যে প্লাস চার্জ আর মাইনাস চার্জ অলওয়েজ সমান থাকবে, কেউ বেশি থাকবে না বা কেউ কম থাকবে না। তো এই গেল 2 নম্বর বৈশিষ্ট্য। তো 3 নাম্বার কি আসছে? 3 নাম্বার হচ্ছে এরা বা এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো, এই পদার্থগুলো অলওয়েজ গলিত বা জলীয় দ্রবণে
বিয়োজিত হলে তবেই তড়িৎ পরিবহন করবে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে যদি আমরা গলন করি বা গলাই বা জলীয় দ্রবণে যদি বিয়োজিত করি তবেই এরা তড়িৎ পরিবহন করবে, যদি না আমরা করি তো এরা তড়িৎ পরিবহন করবে না। এটাই ছিল 3 নম্বর বৈশিষ্ট্য। এবার এই তড়িৎ বিশ্লেষ্য বা তড়িৎ বিশ্লেষণ কিছু জিনিসের উপর নির্ভর করে। কিছু জিনিসের উপর নির্ভর করে। তো কিসের উপর নির্ভর করে? 1, দ্রবণের গাঢ়ত্ব। দ্রবণ কত গাঢ় আছে তার উপর নির্ভর করবে। 2 হচ্ছে তড়িৎ বিশ্লেষণের বা তড়িৎ বিশ্লেষ্যের প্রকৃতি। তড়িৎ বিশ্লেষ্যের প্রকৃতি। তো তড়িৎ বিশ্লেষ্য মৃদু হবে কি তড়িৎ বিশ্লেষ্য উচ্চ হবে? যদি মৃদু হয় তাহলে তড়িৎ বিশ্লেষণ কম হবে, আর যদি তড়িৎ বিশ্লেষণ খুব ভালো বা তীব্র হয় তাহলে তড়িৎ বিশ্লেষণ খুব ভালো হবে, আর যদি মৃদু হয় খুব খারাপ পরিমাণ হবে বা খুব কম হবে। খারাপ বলা যায় না, খুব কম হবে। কিন্তু যদি এটা খুব উচ্চ পরিমাণ হয়, মানে হচ্ছে তীব্র হলে বেশি হবে কিন্তু মৃদু হলে কম হবে। তড়িৎ বিশ্লেষণ যদি বিশ্লেষ্য পদার্থ যদি তীব্র হয় তো তাড়াতাড়ি হবে, কিন্তু মৃদু হলে খুব কম হবে। 3 নাম্বার হচ্ছে এদের তাপমাত্রার উপর। ধরো তুমি একটা গ্যালভানোমিটারের ভেতরে তড়িৎ বিশ্লেষণ করছো, সেই গ্যালভানোমিটারের ভেতরে তাপমাত্রা যদি বেশি থাকে তড়িৎ বিশ্লেষণ খুব তাড়াতাড়ি হবে, খুব স্পিডে হবে। কিন্তু তাপমাত্রা যদি তুমি কমিয়ে দাও, কোনো জিনিসের তাপমাত্রা যদি তুমি কমিয়ে দাও তখন তড়িৎ বিশ্লেষণ খুব কম পরিমাণ হবে বা এর গতি কমে যাবে। তো এই অবধি আজকে আলোচনা করলাম। পরের দিন আলোচনা করব তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে কি কি দিয়ে করব আমরা, আমাদের সিলেবাসে কি আছে সেই সমস্ত নিয়ে আলোচনা করব। তো এই অবধি যদি এই মাত্র আজকে বৈশিষ্ট্যগুলো আলোচনা করলাম, সবারই বৈশিষ্ট্য থাকে, এদেরও কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলোকে আলোচনা করলাম। তো এইগুলো যদি ভালো লাগে বা আগের পার্টটা যদি না দেখে থাকো, আগের পার্টটা অবশ্যই দেখবে। আগের পার্টটা দেখার পর আশা করি এই পার্টটা বুঝতে পারবে। তো পরের পার্টে আমরা আলোচনা করবো আরো বিস্তারিত নিয়ে। তো আজকের মতো বিদায়।